আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব জলকপাট। রৌমারী সীমান্তের শূন্য রেখায় 3 যুবকের মানবেতর জীবন, নওগাঁয় বিজিবির নজরদারি বৃদ্ধি। এবারে বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট সমাধানে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষায় বিনিয়োগ এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমার সকল সংসদ সদস্য সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। সোমবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, মানবিক ও অর্থনৈতিক ভিত্তি নির্মাণের রূপকল্প এই বাজেট। দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়, তাই নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করার পরিকল্পনা এই বাজেটে নেওয়া হয়েছে। নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এ সময় বেশ কিছু বিষয়ে ভ্যাট মওকুফের কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে এই বাজেট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্ট আপ ফান্ডিং এর জন্য। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আজ জাতীয় সংসদে তিনি বলেন, অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর হলে বাজেট বেশি কার্যকর সম্ভব। 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বর্তমান সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। করের হার নয়, করদাতার সংখ্যা বাড়ানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। সোমবার জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বাজেট পাশের আহ্বান জানান। এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ
অর্জন করতে সক্ষম হব। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, ডুবে গেছে বহু ফসলি জমি। এ অবস্থায় বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। দুপুর 12টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় এসব নদ নদীর 36টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এদিকে গাইবান্ধায় গত 24 ঘন্টায় তিস্তার পানি 72 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে। অন্যদিকে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি গত 24 ঘন্টায় 31 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার নিচে অবস্থান করছে। বৈরী আবহাওয়ার মধ্যেই টানা 15 দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন 3 যুবক। মাথার উপর সামান্য পলিথিনের তাঁবু টাঙিয়ে দিন রাত পার করছেন তারা। 14 জুন বিএসএফ ওই 3 যুবককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখায় আশ্রয় নেয়। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে নওগাঁ 16 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করতে দায়ের করা এক জনস্বার্থমূলক রিটের শুনানি শেষে রুল জারি করে। গত 15 জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসানের করা রিটে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি মা ও নবজাতকের সাংবিধানিক অধিকার। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন নীতিমালা ও সমতার নীতির পরিপন্থী। রিটকারী আইনজীবী ইসরাত হাসান বলেন, বাংলাদেশের সকল কর্মজীবী নারীর জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জন্য এই রিট করা হয়েছে। যেখানে নারীদের উন্নয়নের কথা বলা হচ্ছে, কর্মজীবী নারীদের উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে নারীদের সবচেয়ে কঠিন যে সময় অর্থাৎ মাতৃত্বকালীন সময়, এবং এই সময়টাতে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তারা কোনো ধরনের ছুটি পাবেন না, তারা অফিস করবেন। অর্থাৎ আমি বলতে পারি যে এটা এক ধরনের বাধ্য করা যে সে সংসার করবে নাকি আসলে চাকরি করবে। দিয়ে এই রিট চূড়ান্ত হিয়ারিংয়ের পরে রুলটা অ্যাবসোলিউট হয়, তাহলে বাংলাদেশে যে মাতৃত্বকালীন ছুটি নিয়ে যে বৈষম্য নারীদের সাথে এবং শিশুদের সাথে সেটা দূর হবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার কালীরবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের খেলার মাঠে বসানো হয় বাজার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। স্কুল চলাকালীন বাজারের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি একটি স্কুলের মাঠ, অথচ বসেছে বাজার। এতে শিক্ষার্থীরা শুধু খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই নয়, শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। কুমিল্লার কালীরবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের মাঠের চিত্র এটি। ইজারার মাধ্যমে খোদ প্রশাসনের পক্ষ থেকে বসানো হয় বাজার। প্রতিদিন সকাল 9:45 থেকে বিকেল 4:20 পর্যন্ত চলে স্কুলের ক্লাস। আর সপ্তাহের শনি ও মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে বসে বাজার। এতে শব্দ দূষণ সহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাজারে যে ময়লা আবর্জনাগুলো ফেলাই যায়, ধরেন মাছের পানি বা বিভিন্ন ধরনের পচা শাকসবজি, ওইগুলোর কারণে দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। যে অসুবিধাগুলো হতেছে এই বাজারের জন্য, এগুলা মানে আমাদের পড়ার মধ্যে অনেক বিঘ্ন ঘটাইতেছে এই বাজারের শব্দগুলা। আসলে বাজারের কারণে সব জায়গাতে স্কুল প্রতিষ্ঠানের স্বাভাবিক খারাপের দিকে যাচ্ছে। ক্লাস নিতেও অসুবিধায় পড়তে হয় শিক্ষকদের।
এছাড়া বাজারের ময়লা আবর্জনার দুর্গন্ধে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। যখন এই বাজার হচ্ছে তখন আমাদের স্টুডেন্টদের পড়াশোনায় একটা বিঘ্ন ঘটতেছে। সরকারি হস্তক্ষেপে এই বিদ্যালয়ের একটি নিজস্ব বাউন্ডারি হয়, শিক্ষার্থীদের একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। বাজারের কারণে আমরা বিদ্যালয়ে অ্যাসেম্বলি যখন করাই, অ্যাসেম্বলিতে আমাদের একটু সমস্যা হয়, বা খেলাধুলাতে ছেলেমেয়েরা স্বাভাবিক চলাফেরাতে একটু সমস্যা হয়। স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, মাঠটি ইজারা দিয়ে বাজার বসানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। কালীরবাজারের আধুনিকায়নের ব্যাপারে যে পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সংসদের রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু যদি আগাইতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে স্কুলের মাঠে আর বাজার থাকবে না ইনশাল্লাহ। স্কুল মাঠে বাজারের বিষয়টা তো ইজারার অন্তর্ভুক্ত না, তো সেটি আমরা দেখব। আসলে যেহেতু আমাদের নজরে আপনারা এনেছেন, আমরা বিষয়টি দেখব গুরুত্ব সহকারে। বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দেরও। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে স্থানীয়রা। সকাল 10টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালাতে জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে বার্মিজ প্রজাতির অজগর সাপ। সেখান থেকে সাপটিকে উদ্ধার করে নেচার কনজারভেশন অ্যালায়েন্স সংগঠক হৃদয় বড়ুয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করে। বার্মিজ প্রজাতির এই অজগরটি 8 ফুট লম্বা এবং ওজনে 7 কেজি 800 গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তারা অপপ্রচার ও গুজব রোধে নানা পরামর্শ দেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমাজের সর্বত্র বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। যখন বাস্তব পৃথিবী যখন মিল হয় না, তখন সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে 90 বছর বয়সে তার জীবনাবসান হয়। বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। আগামীকাল সকাল 9টায় বিটিভিতে তার প্রথম জানাজা হবে। বেলা 11টায় শহীদ মিনারে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি মুস্তাফা মনোয়ার সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র। জড়িত ছিলেন মিনার সঙ্গে। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে আবারও দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক টিকে থাকার আশা জোরদার হয়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের সব বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালীতে জাহাজ অবাধে চলাচল করতে পারবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার কাতারে পুনরায় আলোচনা শুরু হবে। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ব্রাজিলের সামনে আজ জাপান পরীক্ষা। লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল বনাম এশিয়ান গতি ও শৃঙ্খলার এই দ্বৈরথ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়।
ছন্দ খুঁজে পেয়েছে ব্রাজিল, ছুটছে দুর্বার গতিতে। নকআউট পর্বে তাদের সামনে জাপান। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে সেলেসাওরা, সেটি এখন সবচেয়ে আলোচিত বিষয়। আনচেলত্তির দর্শন বরাবরই ভারসাম্যের ফুটবল, রক্ষণ শক্ত রেখে মাঝ মাঠে নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে চাপে ফেলা। এই পরিকল্পনা একাদশে বড় কোনো চমক দেখার সম্ভাবনা কম, বরং যারা গ্রুপ পর্বে নিজেদের প্রমাণ করেছেন তাদের উপরে আস্থা রাখতে চান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে একাধিক গোলের সুযোগ তৈরি করা নেইমার জুনিয়রকে হাই ভোল্টেজ এই ম্যাচে ডাগ আউটে ট্রাম্প কার্ড হিসেবে রাখতে চান কোচ। গোল পোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার, তার সামনে মার্কিনিওস ও গ্যাব্রিয়েলের সেন্টার ব্যাক জুটি রক্ষণকে নেতৃত্ব দেবে। দুই ফুল ব্যাক দানিলো ও সান্তোস শুধুই ডিফেন্সেই নয়, উইংয়েও ওভারল্যাপ করে আক্রমণের বাড়তি দায়িত্ব পালন করবেন। মাঝ মাঠে ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারায়েসের একটু সামনে খেলবেন লুকাস পাকেতা। দুই প্রান্তে থাকবেন রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র, আর একেবারে সামনে থাকবেন ম্যাথিউস কুনহা। গোল করার পাশাপাশি নিচে নেমে বল ধরে রাখা, উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করা এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখার দায়িত্ব থাকবে তার উপর। আনচেলত্তির এই কৌশল বেশ গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না। জাপান এই বিশ্বকাপে দেখিয়েছে তারা শুধু শৃঙ্খলাবদ্ধ দলই নয়, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত সমন্বয়ও দারুণ। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া এই দলটি এখন আরো বেশি পরিপক্ক। তাদের মিডফিল্ডার ও স্ট্রাইকারদের গতি ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের বড় পরীক্ষা নেবে। দু দলে 14 বারের দেখায় ব্রাজিলের জয় 11টিতে, 2 ম্যাচ ড্রয়ের বিপরীতে জাপানের জয় 1টি। আনচেলত্তি দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও 2025 সালে ব্লু সামুরাইদের কাছে 3-2 ব্যবধানে হারে তিক্ততাও সামনে আসছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব জলকপাট। রৌমারী সীমান্তের শূন্যরেখায় 3 যুবকের মানবেতর জীবন, নওগাঁয় বিজিবির নজরদারি বৃদ্ধি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।